আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। 2024-এর 5ই আগস্টের 17 মাস পর দিল্লিতে হঠাৎ করেই পরপর 2 সপ্তাহে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে দুটো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবারের সংবাদ সম্মেলনের পর এখন পুরো ভারতীয় গণমাধ্যমের জল্পনা, আলোচনা এবং কৌতূহলের একদম তুঙ্গে পৌঁছেছে আজকের সংবাদ সম্মেলনটি নিয়ে, যেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে, তাদেরই ভেন্যুতে। এর আগে গত শনিবার দিল্লি প্রেস ক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে, দিল্লিতে আওয়ামী লীগের দুজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন। কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না। আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণ পত্রে লিখে, আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে, বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে, সেই সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ রিপোর্টের কি ফাঁক আছে, গলদ আছে, সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে, এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম আওয়ামী লীগের 2জন মন্ত্রী উপস্থিত হন। তার পরপরই এ খবর ছড়িয়ে পড়ে যে এর পরের সপ্তাহে এমন একটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে দিল্লিতে, যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন। সত্যিই কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন? মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এ কথাটা যখন ছড়িয়ে গেছে, এবং আমন্ত্রণ পত্রে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব, সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই, তারাই সেই আমন্ত্রণ পত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মত বিনিময়ের সুযোগ পাওয়া যাবে। এ কারণেই সেই আমন্ত্রণ পত্র থেকে এ খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতে যাচ্ছেন প্রথমবারের মতো 2024-এর 5ই আগস্টের পর, এবং সেটা ঘটতে যাচ্ছে দিল্লিতে। দিল্লির সরকার, ভারত সরকার যে এ ধরনের সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা আয়োজন করতে দিয়ে, কিংবা ভারতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দিয়ে, যেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের মন্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেসব আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে বাকি থাকে না যে দিল্লি ভারত সরকার সরাসরি একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখন কার্যক্রম চালানোর কোনো অনুমোদন নাই আওয়ামী লীগের, তখন তারা মনে করে যে তারা ভারতে সেই পরিসরটা তৈরি করে দিতে পারে, এবং ভারতের গণমাধ্যম প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মতামত, তাদের অবস্থানগুলো বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে তাদের গণমাধ্যমের মাধ্যমে। এবং বিবিসি বাংলা এই যে 23শে জানুয়ারি আজ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে, ভারতের গণমাধ্যমের মধ্যে যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে করছে, এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশ নিয়েও তো একটা বাধা নিষেধ আছে, এ অবস্থায়
ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ হলে সেটা যথাযথ গুরুত্ব পাবে, সেটা ভারতে এসে সংবাদ সম্মেলন করবার একটা কারণ। কারণ যারা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, মানে আওয়ামী লীগের ব্যানারে তো করেন নাই, মানবাধিকার সংগঠনের ব্যানারে গত শনিবার তারা কিন্তু স্পষ্টত বলেছেন যে দিল্লির সংবাদ সম্মেলনই প্রথম নয়। জাতিসংঘ রিপোর্টের খুঁত গলদ ফাঁকগুলো নিয়ে তারা এর আগে লন্ডন, ব্রাসেলস সহ ইউরোপের বিভিন্ন দেশে সংবাদ সম্মেলন করে এসেছেন। কিন্তু ভারতে সংবাদ সম্মেলন করার বিষয়টা যে স্পর্শকাতর, এবং এটা যে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা সংস্থা, ভারতের সরকারের এক রকমের সায় ছাড়া অসম্ভব, সেটা বুঝতে কারোই কোনো অসুবিধা হচ্ছে না। আসলে ভারত সরকার এখনো ভীষণভাবে অনিশ্চিত যে বাংলাদেশ 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে যেতে পারবে কিনা। এটা নিয়ে ভারতের ভেতরের উদ্বেগ এতই বেশি, বিশেষভাবে যখন নির্বাচনটা আওয়ামী লীগকে দূরে সরিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে যাচ্ছে না, তখন সেই নির্বাচন স্থিতিশীলতা নিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে ভারত সরকারের ভেতরের উদ্বেগটা এতটাই বেশি। তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর খবর আছে যে খুব শিগগিরই বাংলাদেশে নানা ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে, তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে, এবং এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে নির্বাচনের আগে যে নির্বাচনটা একটা লম্বা অনিশ্চিত সময়ের জন্য পিছিয়ে যেতে পারে। এই অবস্থায় ভারত মনে করছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরটা টিকিয়ে রাখা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখা, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে শক্তিশালী রাখা, সংগঠিত রাখা এবং তাদের অবস্থান সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের জনগণকে জানান দেওয়ার কাজে সর্বতোভাবে সহায়তা করা উচিত। এবং ভারত সেই বার্তাটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে, যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তিনি ইমেইলের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন গত অক্টোবর মাস থেকে। অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স, এপি সহ আন্তর্জাতিক গণমাধ্যম, সকল শীর্ষ গণমাধ্যমে এবং ভারতের সকল শীর্ষ গণমাধ্যমে। কিন্তু এই যে তিনি যে নিরাপদ গৃহে আছেন, তিনি যে নিরাপদ বাসভবনে আছেন, সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে যে তাকে রাখা হয়েছে 5ই আগস্টের পর থেকে, যেখান থেকে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে এবং টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূলের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন সকলের সঙ্গে প্রতিদিন ব্যাপক যোগাযোগ রাখছেন এবং তার সেই যোগাযোগের ভিত্তিতেই দল সংগঠিত হয়ে উঠছে এবং তা নিয়ে বাংলাদেশ সরকার বারবার আপত্তি জানাচ্ছে। সেসবের মধ্যেও তাকে কখনো যোগাযোগ বন্ধ করতে হয়নি। এমনকি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নালিশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তিনি আমাদের অতিথি, তিনি একেবারেই স্বাধীন, এ বিষয়ে ভারত সরকার কাউকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা আবার বাড়ির বাইরে এসে কিংবা বাড়িতে বসেই কোনো সভায়, সমাবেশে কিংবা কোনো সাংবাদিক সম্মেলনে এখন পর্যন্ত বক্তৃতা দেন নাই। কাজেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব দিল্লির, তারা যে তাদের আমন্ত্রণ পত্রে মূল আকর্ষণ হিসেবে এই কথাটা লিখেছেন সেটা খুব স্বাভাবিক। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি প্রথম এই খবরটা সংবাদ মাধ্যমে দিয়েছিলেন যে শুক্রবার 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তারপর থেকেই ব্যাপক আলোড়ন এবং জল্পনা শুরু হয় এই নিয়ে। গৌতম লাহিড়ী কি জানেন আজ 23শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা উপস্থিত হচ্ছেন? গৌতম লাহিড়ীকেই সেই প্রশ্ন করেছিলাম। 23 তারিখের কথা বললেন, সেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নিজে দায়িত্ব নিয়েছে যে তারা অর্গানাইজ করছে, তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায়। আমি এটুকু বলতে পারি আপনার কথা অন্যভাবে,
যে ভারত সরকারের অনুমতি আছে কিনা বলতে পারবো না, কিন্তু ভারত সরকার বাধা দেয়, এটুকু বলতে পারে। বাধা দিলে এটা করা যেত না। এখন পর্যন্ত যা ওদের ধরুন অফিসিয়াল, আপনি যদি ইনভাইটটা দেখেন, অফিসিয়াল ইনভাইটে লেখা আছে যে এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের নাম, এবং যারা অন্য মন্ত্রী নন, আওয়ামী লীগের এমপি বা ইত্যাদি, তাদের সকলের নাম ইত্যাদি দেওয়া আছে 4-5 জনের। এবং তারা সেখানে প্রথমে শেখ হাসিনা, এখন পরবর্তীকালে সেই, আমি শুরুতে সেটাই বলেছিলাম বলে অনেকে একটু বিভ্রান্ত হয়েছেন যে শেখ হাসিনা বোধহয় সরাসরি, আমি খুব শব্দ চয়ন করেছিলাম খুব মেপে, মানে আমার বলার ভঙ্গিতে বহু অর্থ করা যেত, এই কারণেই আমি বলেছিলাম ইচ্ছা করেই, সেটা হচ্ছে তিনি উপস্থিত থাকবেন। এখন উপস্থিত থাকবেন শারীরিকভাবে আমি বলিনি, উপস্থিত থাকবেন ভিডিওতে আমি বলিনি, উপস্থিত থাকবেন অডিওতে আমি বলিনি, আমি বলেছি উপস্থিত থাকবেন। এখনো বলছি তিনি উপস্থিত থাকবেন, এবং তিনি এখন আপনাকেই বলছি আমি, শেষ পর্যন্ত হয়তো তিনি অডিওতেই ভাষণ দেবেন, এবং প্রশ্ন উত্তরের জন্য তাকে প্যানেলে যারা থাকবেন তারা দেবেন। তাতে সন্তুষ্ট না হলে, এখানে কিন্তু ভারতীয় সাংবাদিক না, এটা কিন্তু বিদেশি সাংবাদিক থাকবেন, অর্থাৎ ফরেন করেসপন্ডেন্টদের তিনি অ্যাড্রেস করবেন। ফলে সেটা তো রাজনৈতিক দলের মতো সভা হবে না, সেটা একজন সংবাদ সম্মেলনে যা যা বলতে হয়, যেসব নতুন তথ্য বা নীতি ঘোষণা করতে হয়, নতুন কার্যক্রম ঘোষণা করতে হয়, সেগুলো হয়তো সেই সাংবাদিকদের তিনি বলতে চান বা বলবেন হয়তো। তার প্রশ্নগুলো আমি শুনেছি, পরবর্তীকালে তাকে পাঠিয়ে দিলে, যেমন তিনি ইমেলে ইন্টারভিউ দিচ্ছেন, অতি দ্রুত ইমেলে একটা জবাবও দিয়ে দিতে পারেন। এখন আমি বলছি এটা কিন্তু আমি একবারে নিশ্চিত নই, এই কারণে এখনো কিন্তু আমি জানি আওয়ামী লীগ নেতারা কেউ কেউ চাইছেন যে তিনি সশরীরে উপস্থিত হন। সশরীরে মানে অন্তত ভিডিওতে, কিন্তু ভিডিওতে নিরাপত্তার সংস্থার আপত্তি আছে যে ভিডিওতে যারা জানতে পারে, যারা এক্সপার্ট, বিশেষ করে টেরোরিস্টরা সব থেকে বেশি এক্সপার্ট, জানেন তো, রাষ্ট্রের থেকেও বেশি এক্সপার্ট টেরোরিস্টরা, তারা ধরে নিতে পারবে এটা কোন জায়গায় আছেন। ফলে সেই কারণে তো এখনো এটা আমার মনে হয় না শেষ পর্যন্ত তিনি ভিডিওতেও আসবেন, কিন্তু তিনি থাকবেন ওই অডিও মাধ্যমে, হয়তো তিনি অ্যাড্রেস করবেন। লেখা আছে যে শি উইল অ্যাড্রেস, এটা লেখা আছে শব্দটা। বাংলাদেশের পত্রিকা আমার দেশ তারা খবর দিচ্ছে যে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো আমার দেশ পত্রিকাকে জানিয়েছে আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো, তারা গতকাল এই খবরটা ছেপেছে যে শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। 2024 সালের 5ই আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনো ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। এবং আমার দেশ খবর দিচ্ছে যে দিল্লির একটা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে তারা জেনেছে যে ওই আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণের। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন শেখ হাসিনা, এবং আমার দেশও উল্লেখ করছে যে আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরেও তা আমলে নেয়নি দিল্লি। যেটা বলছিলাম, দিল্লি স্পষ্টতই একটা বার্তা দেওয়ার জন্যে, বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, ভারতে তার রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে বলে আমার ধারণা, এবং আওয়ামী লীগকে সংবাদ মাধ্যমে রেখে, আওয়ামী লীগকে প্রকাশ্যে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে। এবং সরকার যেহেতু, ইউনূস সরকার যেহেতু ক্রমাগত প্রতিক্রিয়া জানিয়ে যাবে এসব ঘটনায়, তার মাধ্যমে সরকারকেও ব্যতিব্যস্ত রাখতে চাইছে। এই পুরো প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে রয়েছে বটে। এই সবকিছুর মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আলোচনায় শিরোনাম হওয়া অব্যাহত রেখেছে বটে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে কি ভাইজান পাকিস্তান বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো? আমরা কয়েকদিন ধরে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে একটা অচল অবস্থা দেখতে পাচ্ছি, এবং যখন অচল অবস্থা, তখন পাকিস্তান এমন অফারও দিয়েছিল যে পাকিস্তান এই বিশ্বকাপের আয়োজক নয়, শ্রীলঙ্কা এবং ভারত আয়োজক। সেই হেতু
পাকিস্তান এমন কথাও বলেছিল গণমাধ্যমের কাছে, আইসিসির কাছে অফিসিয়ালি প্রস্তাব দিয়েছে কিনা সেটি বিবেচ্য নয়, কিন্তু গণমাধ্যমকে বলেছিল যে বাংলাদেশের খেলাগুলো আমরা পাকিস্তান আয়োজন করতে পারি। এবং পরবর্তীতে শোনা গেল যে বাংলাদেশ যদি ক্রিকেট বয়কট করে, বিশ্বকাপ ক্রিকেট বা খেলতে না পারে, অংশ নিতে না পারে, তাহলে পাকিস্তানও সেই খেলায় অংশগ্রহণ করবে কিনা সেটি পুনর্বিবেচনা করবে। কিন্তু কয়েকদিন না যেতে ভুল পাল্টে গেল। এই বিশ্বকাপে অবশ্য পাকিস্তানের খেলাগুলো ভারতের মাটিতে নয়, আগে থেকেই তারা সেইভাবে দাবি জানিয়ে সেট করে নিয়েছে তাদের খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছে না পাক ক্রিকেটাররা। যেহেতু বাংলাদেশও দাবি করেছে ভারতে নিরাপত্তা নেই, সেহেতু সেই ইস্যুতে বিসিবির পাশে দাঁড়াবে পিসিবি, এমনটাই শোনা যাচ্ছিল। আমি শুরুতেই যে কথাগুলো বললাম, তবে শেষ পর্যন্ত সূত্রের খবর বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না পাকিস্তান। সূত্রের খবর বাংলাদেশ নাকি ভাইজান পাকিস্তানের কাছ থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছিল। মনে রাখতে হবে, পাক বোর্ড প্রধান মহসিন নাকভি অতীতেও টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এরকম একটি পরিস্থিতিতে সোমবার খবর ছড়িয়ে পড়ে যে পাকিস্তান নাকি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই পাকিস্তানের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ওই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। কিন্তু সেই ম্যাচের আগে আচমকা সলমান আলী আঘাদের প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়। পাক সংবাদ মাধ্যমে বলা হয়, ভবিষ্যতে তাদের করণীয় কি সে ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে শীঘ্রই পিসিবির পক্ষ থেকে জানানো হবে। পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, সেই বিষয়েও দলকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। তবে 24 ঘন্টার মধ্যেই সেই অবস্থান থেকে পিসিবি একেবারে 180 ডিগ্রি পোল্টি খেয়েছে বলেই শোনা যাচ্ছে। এক সংবাদ মাধ্যমকে পাক বোর্ডের প্রতিনিধিরা জানিয়েছেন, টুর্নামেন্ট বয়কট করাটা মোটেই পাকিস্তানের অবস্থান নয়। আগের সিদ্ধান্ত মতোই শ্রীলঙ্কায় গিয়ে সমস্ত ম্যাচ খেলবে পাকিস্তান। যেহেতু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি, একইভাবে নিরাপত্তার অভাব দেখিয়ে পাক দলও ভারতে খেলতে যাবে না। কিন্তু তার সঙ্গে টুর্নামেন্ট বয়কটের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে পারছে না বা খেলতে যাবে না, এটি আরেকবার আজকে ক্রীড়া উপদেষ্টার কথা থেকেও বেরিয়ে এলো। ক্রীড়া উপদেষ্টা আজকে বলেছেন, অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না। আজ দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার পরিষ্কার বার্তা, অযৌক্তিক শর্ত মেনে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। অর্থাৎ কথা ক্লিয়ার, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছে না এবং বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিং এ যে দলটি আছে, আমরা শুনতে পাচ্ছি যে স্কটল্যান্ড র্যাঙ্কিং এ উপরে আছে, সর্বোচ্চ র্যাঙ্কিংধারী। বাংলাদেশ বাদ পড়লে স্কটল্যান্ড খেলতে যাবে। এতে করে ক্ষতিকার হচ্ছে, আইসিসির ক্ষতি হচ্ছে, ভারতের ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হচ্ছে বাংলাদেশের। এই ক্ষতিটা কেমন আমরা সেটাও একটু দেখে নেই। যে এই যে আসিফ নজরুলদের যে গোড়ামি গোয়ার্তুমির কারণে বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছেন, আজকে বাংলাদেশ ক্রিকেটেরও 12টা বাজিয়ে দিতে চাইছেন। বিসিবির ফিনান্স বিভাগের সাবেক চেয়ারম্যান এম নজরুল ইসলামের বক্তব্য অনুযায়ী আইসিসি থেকে বছরে $20.4 মিলিয়ন পায় বাংলাদেশ। তবে টাকার চেয়েও বেশি ক্ষতি ক্রিকেটীয়। এই বিশ্বকাপ বয়কট করা হলে পরবর্তী টি-20 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে বাছাই লিগে খেলতে হবে বাংলাদেশকে। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিষয়টি মোটেই সুখকর হবে না বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপ খেললে ক্রিকেটাররা আর্থিকভাবে লাভবান হতো। ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস এবং অংশগ্রহণ ফি টাকা জমা হতো বিসিবিতে। বিশ্বকাপে না খেলে সেই টাকা পাবে না, বা এর থেকে বড় ক্ষতি বিশ্বের কাছে নেতিবাচক বার্তা যাবে। এই ইমেজ পুনরুদ্ধারে অনেক সময় লেগে যেতে পারে।
বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে বিসিবিকে দেওয়া উচিত ছিল। বিসিবি সিদ্ধান্ত নিলে পরিস্থিতি এতটা জটিল হতো না। এখানে সরকারি হস্তক্ষেপ বিপদ ডেকে এনেছে। এখন তো ইগো পর্যায়ে চলে গেছে। এই জায়গা থেকে বেরিয়ে বিশ্বকাপ খেলা কঠিন। এবার টি-20 বিশ্বকাপের আয়োজক যৌথভাবে ভারত শ্রীলঙ্কা হওয়ায় বিকল্প ভেন্যুর দাবিতে শক্ত অবস্থান নিতে পেরেছে বাংলাদেশ। একক ভেন্যু হলে সেটি কোনোভাবেই সম্ভব হতো না। 2031 সালের ওয়ানডে বিশ্বকাপেরও যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত। বিসিবি এবার টি-20 বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে অন্য দলগুলো ভেন্যু পরিবর্তনের দাবি জানাবে। এই বিবেচনা থেকেও আইসিসি শক্ত অবস্থান নিয়েছে বলে জানা গেছে। আমি আগেই বলছিলাম ক্ষতিটা কার। এই যে এই মুহূর্তে যে সরকারটি আছে, সেই সরকারটি দেশের নানা ক্ষেত্রে ক্ষতি করেছে। এই সরকারের একজন অন্যতম মাস্টার মাইন্ড, প্রধান মুখ, ক্ষতির প্রধান মুখ এবং সবচেয়ে বড় ভারত বিদ্বেষী যদি এই সরকারে কেউ থাকে তাহলে তিনি হচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুলের কথিত 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। আসিফ নজরুলরা 1.5 বছর ক্ষমতায়, কিন্তু আজও পর্যন্ত সেই 26 লাখকে কি খুঁজে বের করতে পেরেছেন, নাকি কথার কথা, বিরোধিতার জন্য বিরোধিতা? ঠিক তেমনি ইগো দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নামিয়ে ফেলছেন। আমি আগেই বললাম যে পরবর্তী টি-20 বিশ্বকাপে খেলতে গেলে বাংলাদেশকে বাছাই পর্বে খেলতে হবে, অথচ এই খেলায় অংশ নিলে সরাসরি পরবর্তী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারত। এবং সেই হিসাবে আর্থিক ক্ষতির কথা শুনলেন, আর কত ক্ষতির মুখে পড়বো আমরা। আসিফ নজরুলরা এমন ক্ষতি করে দিয়ে যাচ্ছেন, সারা রাষ্ট্রের যেমন ক্ষতি করেছেন, ক্রিকেটের ক্ষতি করেছেন, খেলার ক্ষতি করেছেন, শিল্পের ক্ষতি করেছেন, সংস্কৃতির খেলা ক্ষতি করেছেন। ভারত বাংলাদেশ শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোনো কিছু এখন নাই, সব ভেঙে চুরমার হয়ে গেছে। এগুলোর নিশ্চয়ই একদিন জবাব আসিফ নজরুলকে দিতে হবে। আমরা সেই দিনের প্রত্যাশা বা সেই দিনের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আসলে বলার কিছু নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।